বিশ্লেষকরা বলছেন যে তফসিল ঘোষণার আগে, বিশেষ করে ভোটের আগে কেন এই জোট তৈরি হলো। নতুন সময় এক্সপ্লেইনারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন গতকাল এনসিপি এবং এবি পার্টির নেতৃত্বে একটি নতুন জোট হয়েছে এবং আজকে আবার একটি নতুন জোট ঘোষিত হয়েছে, যেটি আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির একাংশের আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে গঠিত হয়েছে, যেখানে বিএম রুহুল আমিন হাওলাদারও রয়েছেন। বিশ্লেষকরা বলছেন যে তফসিল ঘোষণার আগে, বিশেষ করে ভোটের আগে কেন এই জোট তৈরি হলো। অনেকেই বলছেন যে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে যে জোটটি গঠিত হয়েছে সেটা মূলত আওয়ামী লীগের একটি প্রক্সি দল হিসাবে কাজ করবে। আপনারা আরও জানেন যে এনসিপি এবং এবি পার্টি, বিশেষ করে এনসিপি বিএনপির সাথে নির্বাচনী মাঠে থাকার কথা ছিল, কিন্তু এখন সম্ভবত তারা নিজেরা এককভাবে নির্বাচনের দিকে এগুচ্ছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো আগামী নির্বাচনকে কেন্দ্র করে? বিষয়টা হচ্ছে এই যে সম্ভবত বাংলাদেশে একক কোনো সরকার গঠিত হচ্ছে না। আপনারা ইতিমধ্যেই বিভিন্ন জরিপে দেখেছেন যে জামায়াত এবং বিএনপির জরিপের যেই পার্থক্য সেটা খুবই স্বল্প। একদিকে ধরেন জামায়াতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যাদের সারা বাংলাদেশেই তৃণমূলে তাদের কমিটি রয়েছে হেফাজত ইসলাম মামুনুল হকের নেতৃত্বে, তারপর রয়েছে খেলাফত মজলিস, এদের সবারই কম বেশি সারা বাংলাদেশেই জনসমর্থন রয়েছে। অন্যদিকে বিএনপি এখন মাঠে অনেকটাই একা, তার সাথে আরও যে 2-3 জন আছে তাদের আসলে সারা বাংলাদেশে জনভিত্তি নেই, অনেকের কমিটিও নেই, তৃণমূলিত হওয়ার প্রশ্নে আসে না। বিএনপি এককভাবে যে শক্তিশালী সংগঠন, তাদেরকে এককভাবেই লড়তে হবে এবং জামায়াতের সাথে যে আরও 8টি সংগঠন রয়েছে, অর্থাৎ মোট 8টি সংগঠন, তারা একত্র হয়ে এখন ভোটের মাঠে বিভিন্ন জায়গায় জনসভা করে বেড়াচ্ছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে আগামী ভোট অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং এই ভোটে এবং আগামী সরকারে ভারতের পক্ষে কথা বলার লোক থাকবে না, এটা ভারত কিছুতেই চাচ্ছে না। এবং আজকের যে বাংলাদেশ, যেখানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষ, প্রায় সকল মানুষ একত্রিত হয়েছে, সেইখানে যারা ভারতীয় ন্যারেটিভের বয়ান বা বাংলাদেশে দিবে, তারা সাধারণ মানুষ কিন্তু এটা মেনে নিচ্ছে না। ফলে আমাদের অনেকেরই রাজনৈতিক দলগুলোকে খুব সাবধানে এগুতে হচ্ছে এবং ইন্ডিয়া চাচ্ছে যে তার উপস্থিতি, তার জন্য কোনো দল এখানে কাজ করুক, যে কোনো একটি দল, সেটা বিএনপি হতে পারে, জামাত হতে পারে, নতুন যে জোটটি হলো আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে সেটাও হতে পারে। কিন্তু জামাত এবং বিএনপি ভারতের হয়ে কাজ করার সম্ভাবনা একেবারে নেই, এটা আমি বলবো না, কিন্তু সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে তারা এখন এই আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে যে জোটটি হলো, তাদেরকে দিয়ে তারা চেষ্টা করবে যে তাদের যে কথাগুলি সেগুলি বাংলাদেশের সংসদে তাদের প্রতিনিধি হিসেবে তারা থাকবে, এটা তারা চাচ্ছে। এখন তাহলে কি হলো? বিষয়টা হলো যে বাংলাদেশে একটি সেটেলড নির্বাচনের দিকে এগুচ্ছে। বাংলাদেশে আপনার ভারতীয় আধিপত্যবাদ কিংবা ভারতের কথা না শোনা একেবারে শূন্য পরিস্থিতি থাকবে বাংলাদেশে, এটা কোনোভাবেই ভারত মেনে নেবে না। ইতিমধ্যেই ডক্টর ইউনূস এবং ইন্টারিম গভর্নমেন্টের বেশ কিছু পদক্ষেপ ভারতের বিপক্ষে চলে গেছে। বিশেষ করে পাকিস্তান এবং তুরস্কের সাথে যে সম্পর্ক বাংলাদেশ গড়ে তুলেছে, সেটা ভারতের জন্য চরম হুমকি, যদিও তারা সেটা বলছে না। সব মিলিয়ে এখন বাংলাদেশের যে পরিস্থিতি, সেটা হচ্ছে অনেকেই বলছেন বাংলাদেশের নির্বাচন, ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে না, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অবশ্যই নির্বাচন হবে এবং যে কোনো মূল্যে তারা নির্বাচন অনুষ্ঠান করবে। ফলে এই যে শঙ্কা এবং সম্ভাবনা দুটোর মাঝখানে আসলে কি হতে পারে, এটা কিন্তু অনেকেই এখন বুঝছেন না। আবার অন্যদিকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এখন অসুস্থ হয়ে তিনি হাসপাতালে আছেন, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। বিএনপি বা আসলে ওনার এই যে অসুস্থতা এবং তারেক রহমান সাহেবের দেশে না ফিরা, এই অবস্থায় তাদের অবস্থান কি হবে যদি উনি ফিরতে না পারেন? তাদের নির্বাচনী জোট কি হবে? তাদের নির্বাচনের যে প্রচারণা, সেখানে কতটুকু তারা গুরুত্ব পাবে যদি তারেক রহমানের অনুপস্থিতি থাকে বা বেগম জিয়া অসুস্থ থাকে, সেটাও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে জামাত যেভাবে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে 8 দল নিয়ে, তারা মোট 8 দল নিয়ে নির্বাচনে ক্যাম্পেইন করছে, সেটা বিএনপির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি এখন এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এরপরে আনিসুল ইসলাম মাহমুদ,
BM হাওলাদার, জেপির আনোয়ার হোসেন মঞ্জু সবাই মিলে আরেকটি জোট করেছে। এই জোটটি এখন অনেকের নজর কাটছে, কারণ GM কাদের এই জোট থেকে বিচ্ছিন্ন বলা যায়। অতএব এই জোটের ভূমিকা কি হবে আগামী নির্বাচনে সেটা এখন দেখার বিষয়। তারা বলছে তারা নির্বাচন করবে কি করবে না সেটা তারা সিদ্ধান্ত নেবে। সর্বমোট কথা হলো যে আগামী নির্বাচনে জোট এবং ভোটে আসলে কারা এগিয়ে। জোটের ক্ষেত্রে আমরা যদি স্বাভাবিকভাবে দেখি সেখানে জামায়াত ইসলামীকে আমরা এগিয়ে রাখবো, কিন্তু ভোটের ক্ষেত্রে এখনো বোঝা যাচ্ছে না, কারণ অনেকেই কাকে ভোট দিবেন এটা বলে নাই, বিভিন্ন জরিপে এসেছে এবং যাদেরকে ভোট দিবে বলেছে তাদের বিশেষ করে বিএনপি এবং জামাতের অবস্থান খুবই কাছাকাছি। অতএব আগামী নির্বাচনে কোন দলটি সংখ্যাগরিষ্ঠতা পাবে এটা এখনই বলা যাচ্ছে না। এবং আমরা যতটুকু বুঝি যে একটি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে বা আসন পাবে এরকম দল এখনো আমরা বিএনপিকে ধরে রেখেছিলাম, কিন্তু সেটা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। এটা আমি বিএনপির উপর কোনো ক্লেম না বা অন্য কোনো রাজনৈতিক দলকে আমি সাপোর্ট করছি এই জন্য না, এইটা আসলে বাংলাদেশের মানুষ যা চাচ্ছে সেই পারসেপশনে আমি কথাগুলো বলছি। তো সর্বশেষ আমরা বলতে চাই যে জোট এবং ভোটে কেউ এক পক্ষ জোটে এগিয়ে থাকলে ভোটে আসলে কে এগিয়ে আছে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এবং বাংলাদেশে যেহেতু ভারতীয় আধিপত্যবাদ রয়েছে এবং এখান থেকে ভারত একেবারেই খালি মুখে ফিরে যাবে এটা আমরা আশা করি না। আমরা যে আশা করি সেটা হচ্ছে যে আমরা চাই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি দল বাংলাদেশে ক্ষমতায় আসুক অথবা যৌথভাবে ক্ষমতায় আসুক, তাহলে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমরা যেটা চাচ্ছি সেই বাংলাদেশের স্বপ্ন নির্মাণে আমরা অনেক দূর এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আরও একটি প্রোগ্রামে কোনো এক পর্বে।